ক্রোক কি, কেন ক্রোকি পরোয়ানা ইস্যু করা হয়, ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধারের ব্যাপারে আইনে কি বলা আছে জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওটির সঙ্গে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সামনে আইনি আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমার আজকের আলোচনার বিষয় ক্রোক, অর্থাৎ ক্রোক কি, কেন ক্রোকি পরোয়ানা ইস্যু করা হয় এবং ক্রোকি পরোয়ানা ইস্যু করার পর কোনো ব্যক্তির ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের ব্যাপারে আইনে কি বলা হয়েছে সে সম্পর্কে আজ আলোচনা করব। ক্রোক সম্পর্কে জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওটির সঙ্গে। তো আমি চেষ্টা করব ভেঙে ভেঙে বোঝানোর জন্য, যাতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় যারা নতুন শিক্ষার্থী বা যারা নতুন পড়াশোনা করছেন তাদের জন্য বুঝতে সহজ হয়। তো আসুন চেষ্টা করি ক্রোক সম্পর্কে জানার। ফৌজদারি কার্যবিধির 88 ধারায় ক্রোক সম্পর্কে বলা হয়েছে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক। পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক। 87 ধারা অনুসারে যে ব্যক্তির বিরুদ্ধে আদালত হুলিয়া জারি করেছিলেন সেই ব্যক্তির বা হুলিয়া প্রদানকারী আদালত যে কোনো সময় সেই হুলিয়াধীন ব্যক্তির স্থাবর অস্থাবর উভয় প্রকার সম্পত্তি ক্রোক করিবার আদেশ দিতে পারেন। 88 ক্লস 1 ধারা 88 ক্লস 1 ধারায় বলতেছে, যার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে, হুলিয়া জারির পরও সেই ব্যক্তি হাজির হই নাই বা যথাসময় আদালতে হাজির হই নাই বা পলাতক রয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা যাতে কার্যকর না হতে পারে সেজন্য আত্মগোপনে রয়েছে, হুলিয়া প্রদানকারী যে আদালত ওই ব্যক্তিকে হাজির করার জন্য তার বিরুদ্ধে হুলিয়া জারি করেছিলেন সেই হুলিয়া প্রদানকারী আদালত, সেই হুলিয়া প্রদানকারী মাননীয় আদালত যে কোনো সময় সেই হুলিয়াধীন ব্যক্তির স্থাবর অস্থাবর উভয় প্রকার সম্পত্তি ক্রোক করিবার আদেশ দিতে পারেন। এর সাথে পিআরবি 473 বিধি। অনেক বইতে পিআরবি 474 বিধি দেওয়া আছে, কিন্তু মূল বইতে পিআরবি 473 বিধি দেওয়া আছে, এইটাই সঠিক। 74 বিধি 474 বিধি হচ্ছে ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের সংক্রান্ত বিষয়। 89 ধারার সাথে 74 ব্যবহৃত হবে। তো দেখেন যে হুলিয়া প্রদানকারী আদালত যে কোনো সময় হুলিয়াধীন ব্যক্তির স্থাবর অস্থাবর উভয় প্রকারের সম্পত্তি ক্রোক করিবার আদেশ দিতে পারিবে। স্থাবর সম্পত্তি কি এবং অস্থাবর সম্পত্তি কি সে বিষয়েও আইনে বলা হয়েছে যে জমি বা ভূমির সাথে স্থায়ীভাবে যুক্ত বস্তু ব্যতীত অন্য সকল সম্পত্তি অস্থাবর সম্পত্তি, যে সম্পত্তিটা নাড়ানো যায় না, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, সেটা হচ্ছে স্থাবর সম্পত্তি। তো সেই স্থাবর এবং অস্থাবর উভয় প্রকারের সম্পত্তি ক্রোক করিবার আদেশ দিতে পারেন। কে পারেন? আদালত পারেন। আচ্ছা, 88 ক্লস 2 ধারায় বলা হয়েছে জেলার বাইরে কোনো সম্পত্তি থাকলে সেই জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পৃষ্ঠাঙ্কন দ্বারা ক্রোক করা যাবে। তো দেখা যাচ্ছে ঢাকায় যদি কোনো ব্যক্তির একটা মামলা রুজু হয়েছে বা ঢাকার কোনো আদালতে কোনো ব্যক্তির মামলা চলতেছে, সেই ব্যক্তির সম্পদ স্থাবর অস্থাবর সম্পদ আছে চট্টগ্রাম। আদালত যদি মনে করেন যে চট্টগ্রামে তার স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, এই সম্পত্তিটা ক্রোক করতে হবে, তাহলে ঢাকার আদালত থেকে ক্রোকি পরোয়ানা যদি ইস্যু করা হয় তাহলে তিনি দেখেন জেলার বাইরে অর্থাৎ চট্টগ্রাম জেলায় যদি তার সম্পত্তি থাকে, স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে,
তাহলে চট্টগ্রাম জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পৃষ্ঠাঙ্কন দ্বারা ক্রোক করা যাবে। অর্থাৎ ওই যে ক্রোকি পরোয়ানা ইস্যু করেছেন সেই ক্রোকি পরোয়ানার উপর চট্টগ্রাম জেলার ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পৃষ্ঠাঙ্কন দ্বারা ক্রোক করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে যার সম্পত্তিটা ক্রোক করা হবে তার যদি যে আদালত থেকে সম্পত্তি ক্রোক করার জন্য ক্রোকি পরোয়ানা ইস্যু করা হয়েছে সেই ব্যক্তির যদি সম্পত্তি সেই জেলার বাইরে অন্য কোনো জেলায় থাকে তাহলে তার সম্পত্তিটা সেই জেলার জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পৃষ্ঠাঙ্কন দ্বারা ক্রোক করা যাবে। ফৌজদারি কার্যবিধির 88 ক্লোজ 3 ধারায় বলা হয়েছে অস্থাবর সম্পত্তি ক্রোক। অর্থাৎ যে ব্যক্তির সম্পত্তিটা ক্রোক করতে হবে সেই সম্পত্তিটা যদি অস্থাবর সম্পত্তি হয় তাহলে কি পদ্ধতিতে ক্রোক করতে হবে সেই বিষয়ে বলা হয়েছে। 88 ক্লোজ 3 ধারার কতে বলা হয়েছে আটক করিয়া সম্পত্তিটি আটক করিয়া, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও আটক করিয়া। খতে বলা হয়েছে রিসিভার নিয়োগ করিয়া, অর্থাৎ কোন ব্যক্তিকে দায় দায়িত্ব দিয়া রিসিভার নিয়োগ করিয়া। গতে বলা হয়েছে লিখিত আদেশ দ্বারা এই উক্ত ব্যক্তি বা তার পক্ষে অন্য কোন ব্যক্তিকে উক্ত সম্পত্তি প্রদান নিষিদ্ধ করিয়া। 88 ক্লোজ 3 ঘতে বলা হয়েছে আদালতের ইচ্ছা অনুসারে এই রূপ সমস্ত ব্যবস্থা গ্রহণ করিয়া অথবা যে কোনো ব্যবস্থা গ্রহণ করিয়া। তাহলে ঘতে বলা হয়েছে আদালতের ইচ্ছা অনুসারে এই রূপ সমস্ত ব্যবস্থা গ্রহণ করিয়া অথবা যে কোনো ব্যবস্থা গ্রহণ করিয়া। এবার আসেন ক্রোককৃত সম্পত্তি যদি স্থাবর সম্পত্তি হয় তাহলে কি পদ্ধতিতে ক্রোক করতে হবে। ফৌজদারি কার্যবিধির 88 ক্লোজ 4 ধারায় বলা হয়েছে স্থাবর সম্পত্তি ক্রোক করার পদ্ধতি সম্পর্কে। যে সম্পত্তিটা ক্রোক করা হবে সেই সম্পত্তি যদি স্থাবর সম্পত্তি হয় তাহলে কি পদ্ধতিতে ক্রোক করবে। ক্রোকের আদেশকৃত সম্পত্তি স্থাবর হইলে সরকারকে রাজস্ব প্রদানকারী জমি হলে যে জেলায় অবস্থিত সেই জেলার কালেক্টরের মাধ্যমে ক্রোক করিতে হবে। অর্থাৎ ক্রোকের আদেশকৃত সম্পত্তি যদি স্থাবর সম্পত্তি হয় এবং এই ধারার অধীন সরকারকে যদি রাজস্ব প্রদানকারী যদি কোনো জমি হয় তাহলে যে জেলায় এই জমি অবস্থিত সেই জেলার কালেক্টরের মাধ্যমে ক্রোক করতে হবে। ফৌজদারি কার্যবিধির 88 ক্লোজ 4 ধারা। এবার অন্য অন্য ক্ষেত্রে নিম্নলিখিতভাবে ক্রোক করতে হবে। শুধু রাজস্ব প্রদানকারী যদি জমি হয় তাহলে ওই জেলায় অবস্থিত কালেক্টরের মাধ্যমে ক্রোক করতে হবে, আর অন্যান্য ক্ষেত্রে অন্য সমস্ত ক্ষেত্রে নিম্নলিখিতভাবে ক্রোক করতে হবে। তাহলে কি বলা হয়েছে স্থাবর সম্পত্তি কিভাবে ক্রোক করতে হবে। উমতে বলছে দখল লইয়া, যেহেতু স্থাবর সম্পত্তি দখল লইয়া। স্থাবর সম্পত্তি হতে পারে একটা বাড়ি, কোনো প্রতিষ্ঠান স্থাবর সম্পত্তি, তাহলে ওই সম্পত্তিটা দখল লইয়া। ফৌজদারি কার্যবিধির 88(4) উমতে বলছে দখল লইয়া। চতে বলা হয়েছে রিসিভার নিয়োগ করিয়া, অর্থাৎ কোন ব্যক্তিকে দায়িত্ব দিয়া। ছতে বলা হয়েছে লিখিত আদেশ দ্বারা হুলিয়াধীন ব্যক্তি বা তার পক্ষে অন্য কোন ব্যক্তিকে খাজনা প্রদান করিয়া বা সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করিয়া। তাহলে কি বলছে যে লিখিত আদেশ দ্বারা হুলিয়াধীন ব্যক্তি বা তার পক্ষে অন্য কোন ব্যক্তিকে এই যে খাজনা প্রদান বা সম্পত্তি হস্তান্তর এগুলো নিষিদ্ধ করিয়া। যতে বলা হয়েছে আদালতের ইচ্ছা অনুসারে সমস্ত ব্যবস্থা গ্রহণ করিয়া অথবা যে কোনো দুইটি ব্যবস্থা গ্রহণ করিয়া। আদালত ইচ্ছে করলে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন অথবা যে কোনো দুইটি, এর যে কোনো দুইটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আচ্ছা, তাহলে গেল 88 ক্লোজ 4। এবার 88 ক্লোজ 5 বলছে যে এই ক্রোককৃত সম্পত্তিটি যদি প্রাণী সম্পদ হয় বা পচনশীল হয় তাহলে কি ব্যবস্থা করতে হবে। ক্রোককৃত সম্পত্তি যদি প্রাণী সম্পদ হয়, দেখা যাচ্ছে যে কোনো গবাদি পশু এরকম যদি হয়, ক্রোককৃত সম্পত্তি প্রাণী সম্পদ বা পচনশীল কোন শস্য, ধান বা গম বা
অন্য কোনো ফসল, যে ফসল দ্রুত বিক্রিতে পচে যেতে পারে, এরকম কোনো পচনশীল যদি সম্পদ হয় তাহলে আদালতে উহা বিক্রয়ের জন্য আদেশ দিতে পারবেন। সেই সম্পর্কে বলা হয়েছে 88 ক্লোজ 5 ধারায়। ফৌজদারি কার্যবিধির 88 ক্লোজ 6 ধারায় বলা হয়েছে ক্রোকের তারিখ হতে 6 মাসের মধ্যে অন্য কোনো ব্যক্তি যদি এই যে ক্রোকৃত সম্পত্তিতে যদি দাবি করেন বা তিনি যদি বলেন যে তার সত্ত্ব আছেন, তাহলে এই দাবি সম্পর্কে তদন্ত করতে হবে। সহজে বোঝানোর জন্য এইভাবেই করছি। মূল বইতে যেভাবে বলা আছে একটু ঘুরিয়ে পিছিয়ে বলা আছে, বুঝতে একটু সমস্যা হয়, তো এই জন্য সহজ করে বোঝানোর জন্য এইভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি যে ক্রোকের তারিখ হতে যদি 6 মাসের মধ্যে, অর্থাৎ যে ব্যক্তির সম্পত্তিটি ক্রোক হয়েছে সেই ক্রোকের তারিখ হতে 6 মাসের মধ্যে যদি অন্য কোনো ব্যক্তি দাবি করেন যে এই যে সম্পত্তি ক্রোক করা হয়েছে সেই সম্পত্তিতে তার দাবি আছে বা সত্ত্ব আছে বা এই সম্পত্তিটি ক্রোকযোগ্য নহে, তাহলে আদালত তার দাবির বিষয়ে তদন্ত করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 88 ক্লোজ 6 ধারা। আচ্ছা, এবার ফৌজদারি কার্যবিধি 88 6 ঘতে বলা হয়েছে, 6 ঘ ফৌজদারি কার্যবিধি 88 6 ঘতে বলা হয়েছে এই দাবিকারী 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন। অর্থাৎ তিনি দাবি করছেন, দেখা যাচ্ছে তার দাবি গ্রাহ্য হয় নাই, দাবিকারী ক্রোকের তারিখ হতে 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 88 6 এর উমতে বলা হয়েছে হুলিয়ায় উল্লেখিত সময়ের মধ্যে হাজির হলে আদেশ দ্বারা সম্পত্তি ক্রোক হইতে মুক্ত করে দিবেন। অর্থাৎ যার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছিল, অর্থাৎ তার সম্পত্তিটা ক্রোক করা হয়েছে, সে হুলিয়া জারির করা হলে হুলিয়া জারির নির্দিষ্ট তারিখে, যে তারিখের মধ্যে তার আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, সেই তারিখের মধ্যে যদি এই হুলিয়াধীন ব্যক্তি নির্দিষ্ট তারিখের মধ্যে যদি আদালতে হাজির হয়, ইতিপূর্বে যদি তার সম্পত্তিটি ক্রোক করা হয়ে থাকে, তাহলে সেই সম্পত্তি ক্রোক হইতে মুক্ত করে দিবেন। আদালত আদেশ দ্বারা সম্পত্তিটি ক্রোক হতে মুক্ত করে দেবেন, সেই বিষয় বলা হয়েছে। সহজ করে বোঝানোর জন্য বলছি যে হুলিয়া উল্লেখিত সময়ের মধ্যে হাজির হলে আদেশ দ্বারা সম্পত্তি ক্রোক হতে মুক্ত করে দিবেন। কে আদেশ দিবেন? আদালত। আদালত আদেশ দ্বারা সম্পত্তি ক্রোক হইতে মুক্ত করে দিবেন। 88 ক্লোজ 7 দ্বারা বলা হয়েছে হুলিয়া জারি হলে হাজির হওয়ার জন্য যদি হুলিয়াধীন ব্যক্তি নির্দিষ্ট তারিখের মধ্যে যদি হাজির না হয়, তাহলে ক্রোককৃত সম্পত্তি সরকারের হেফাজতভুক্ত হবে। এর সাথে একটা সম্পর্ক আছে যে উল্লেখিত সময়ের মধ্যে যদি হাজির হয় তাহলে তার সম্পত্তি ক্রোক হইতে মুক্ত করে দেবেন। 88 6 এর উমো এবার বলছে 88 7 দ্বারা বলছে এই যার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছিল, এই হুলিয়ায় নির্ধারিত সময়ের মধ্যে যদি সে হাজির না হয়, তাহলে তার এই সম্পত্তি ক্রোককৃত যে সম্পত্তি, সেই সম্পত্তিটি সরকারের হেফাজতভুক্ত হবে এবং সেই সম্পত্তির যদি ধ্বংসশীল পচনশীল হয়, তাহলে আদালতের আদেশে সম্পত্তিটি বিক্রয় করা যাবে। সেই সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 88 ক্লোজ 7 ধারায়। এবার আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 89 ধারা, ক্রোককৃত সম্পত্তির পুনরুদ্ধার। অর্থাৎ যদি কোনো সম্পত্তি ক্রোক করা হয়ে যায়, আদালত সম্পত্তিটি ক্রোক করে ফেলেছেন, তাহলে এই ক্রোককৃত সম্পত্তি তিনি কিভাবে এই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন, সেই সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 89 ধারা। ফৌজদারি কার্যবিধি 88 ক্লোজ 7 ধারায় যে সম্পত্তিটি সরকারের হেফাজতভুক্ত হয়েছিল, সেই সম্পত্তিটি কিভাবে পুনরুদ্ধার করা যাবে সেই সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 89 ধারায়। তাহলে যে সম্পত্তি 88 ক্লোজ 7 ধারায় সরকারের হেফাজতভুক্ত রহিয়াছিল বা হয়েছিল, অর্থাৎ এই যার সম্পত্তি ক্রোক করা হয়েছে, তিনি ক্রোক করার তারিখ হতে 2 বছরের মধ্যে যদি আদালতে হাজির হয় এবং আদালতকে যদি এই মর্মে সন্তুষ্টি করিতে পারেন কি যে সে পলাতক ছিল না, সে যদি আদালতকে এসে বুঝাইতে পারে যে সে পলাতক ছিল না বা গ্রেপ্তারি পরোয়ানা যাতে কার্যকর না হতে পারে এজন্য সে আত্মগোপনে ছিল না, বা
সে হুলিয়ার নোটিশও পাই নাই। তাহলে তিনটে ক্ষেত্রে, এক হচ্ছে সে পলাতক ছিল না, সে যদি এইভাবে আদালতকে বুঝাইতে পারে বা আদালতকে এইভাবে সন্তুষ্টি বিধান করিতে পারেন যে সে পলাতক ছিল না, বা তার নামে যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছিল সে গ্রেপ্তারি পরোয়ানা এড়াইবার জন্য সে আত্মগোপনে ছিল না, বা হুলিয়ার নোটিশও সে পাই নাই, এইভাবে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে ক্রোককৃত সম্পত্তির খরচ কাটিয়া উক্ত সম্পত্তি বিক্রয় করা হলে নিট মূল্য আংশিকভাবে বিক্রয় করা হয়ে থাকলে নিট মূল্য ও আংশিক সম্পত্তি যদি বিক্রয় করা হয়, তাহলে আংশিক সম্পত্তি তাকে ফেরত প্রদান করতে হবে, তাকে প্রদান করতে হবে। ফৌজদারি কার্যবিধির 89 ধারা, প্রকৃত সম্পত্তি সে এসে 2 বছর পরে এসে দাবি করলো যে আমি পলাতক ছিলাম না, বা পরোয়ানা এড়াইবার জন্য আত্মগোপনও ছিলাম না, বা আমার বিরুদ্ধে যে হুলিয়া জারি করা হয়েছে সে হুলিয়ার নোটিশও আমি পাই নাই, এই সব দাবি প্রতিষ্ঠা করার পরেও আদালত মেনে নিলেন না, সেই ক্ষেত্রে তার আইনানুগ কি পদ্ধতি আছে? এই ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদনটি যদি অগ্রাহ্য হয়, সেই ক্ষেত্রে তিনি আপিল দায়ের করতে পারবেন, তিনি এই সম্পত্তি ফেরত পাওয়ার জন্য আপিল দায়ের করতে পারবেন। এটা আছে কার্যবিধির 405 ধারায়। ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হইলে তার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন ফৌজদারি কার্যবিধির 405 ধারায়। এবং ফৌজদারি কার্যবিধির 89 ধারার সঙ্গে পিআরবি 474 বিধি, প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধার, প্রকৃত সম্পত্তির পুনরুদ্ধারের বিষয়ে পিআরবি 474 বিধিতে বলা হয়েছে। আরেকটি বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে জেনে রাখা ভালো, জমি জমা সংক্রান্ত বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন সম্পত্তি ক্রোক করতে পারেন ফৌজদারি কার্যবিধির 145 ধারায়। ফৌজদারি কার্যবিধির 145 ধারা, বিরোধীয় সম্পত্তি, যে সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে, শান্তিভঙ্গের আশঙ্কা রয়েছে, এইরূপ সম্পত্তির বিপরীত যখন 145 ধারায় যখন এই বিষয়ে অভিযোগ উত্থাপন করা হয়, এই বিরোধীয় সম্পত্তিটি তিনি ক্রোক করতে পারেন এবং ক্রোক করার আদেশ জারি করেন 146 ধারা। ফৌজদারি কার্যবিধির 146 ধারা বলা হয়েছে বিরোধীয় সম্পত্তি ক্রোক করিবার ক্ষমতা, অর্থাৎ যে সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিয়েছে সেই বিরোধীয় সম্পত্তি ম্যাজিস্ট্রেট ক্রোক করিতে পারিবেন। এই একই পদ্ধতিতে ক্রোক করবেন। অনেক সময় আছে বিভিন্ন বিরোধীয় সম্পত্তি থাকে, সেই সম্পত্তিটি ক্রোক করার জন্য ম্যাজিস্ট্রেট রিসিভার নিয়োগ করতে পারেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, যে এই বিরোধীয় সম্পত্তি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হেফাজতে থাকবে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটা দেখভাল করবেন। এইভাবে কিন্তু ম্যাজিস্ট্রেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও রিসিভার নিয়োগ করে ক্রোক করতে পারেন। এইবার আলোচনা করব, যদি থানায় কোনো ক্রোকি পরোয়ানা আসে তাহলে অবশ্যই এটা পত্র গ্রহণ রেজিস্টারে এবং ওয়ারেন্ট রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। পিআরবি 376 বিধি, অর্থাৎ থানায় যদি কোনো ক্রোকি পরোয়ানা আসে সেই ক্ষেত্রে থানার গ্রহীত এবং প্রেরিত যে পত্র রেজিস্টার আছে সেই রেজিস্টারে তা এন্ট্রি লিখতে হবে এবং ওয়ারেন্ট রেজিস্টারে অন্তর্ভুক্ত করতে হবে। সেই বিষয় বলা আছে পিআরবি 376 বিধি। যদি কোনো পলাতক ব্যক্তি যদি কোনো আমলযোগ্য অপরাধে কোনো ব্যক্তি অভিযুক্ত হয়, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা
চার্জশিট দাখিল করার সময় সেই ব্যক্তি যদি পলাতক থাকে, যে সে কখনোই হাজির হয় নাই, এরকম পলাতক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া এবং ক্রোকি পরোয়ানা জারি করার জন্য তদন্তকারী কর্মকর্তা চার্জশিটের অপর পৃষ্ঠায় বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার সুপারিশের উপরে যে কোনো সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। তবে ক্রোকি পরোয়ানা জারি করতে হলে সে যদি একদম পলাতক থাকে বা হুলিয়া জারি করা হয়, হুলিয়া জারি করার পরেই কোনো ব্যক্তির ক্রোকি পরোয়ানা জারি করা যায় বা ক্রোকি পরোয়ানা ইস্যু করা যায়। তা বন্ধুরা, আজকের আলোচনাটি এই পর্যন্ত। আজকের চেষ্টা করেছি যে একটু সহজ করে ভেঙে ভেঙে বোঝানোর জন্য। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।